আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। সাপ্তাহিক অনুষ্ঠান পঞ্চব্যঞ্জন ৭-৫-২০২৪। প্রথমেই দেশের সার্বিক অর্থনীতির চেহারাটা একটু দেখে নিই। ২০১২ সালে মখা আলমগীর ফার্মার্স ব্যাংক শুরু করে খেয়ে ফেলে। এরপর এই ব্যাংকটার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য নতুন নাম দিয়ে চেষ্টা করা হয়, কিন্তু গ্রাহকের আস্থা আর ফিরে আসেনি। রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠা এই ফার্মার্স ব্যাংক, পরে পদ্মা ব্যাংক, ৬২% ঋণ এখন খেলাপি। এই কয়েক বছরের মধ্যে মালিকপক্ষ হজম করে দিয়েছে। গ্রাহকরা জমা টাকা ফিরে পাচ্ছেন না, তো এখন মার্জার হতে চলছে এক্সিম ব্যাংকের সাথে। বিদেশি বিনিয়োগ আনার শর্তে বাংলাদেশ ব্যাংক এই পদ্মা ব্যাংকে নানান রকম ছাড় দিয়েছিল। তারা এক পয়সা বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। আর তার ফলে কী হয়েছে, ওই ফার্মার্স ব্যাংকে দেখে অন্যান্য ব্যাংকগুলি একটু লোভী হয়ে উঠছিল এবং তারাও ওই কাজ শুরু করে। এক্ষেত্রে বলা যায় ফার্মার্স ব্যাংক, পদ্মা ব্যাংক এগুলো হলো গুরু। যাই হোক, যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতো তাহলে পরিচালকদের কাছ থেকে নিশ্চয়ই এই টাকা উদ্ধার করতে পারত, কিন্তু এখন আর তা সম্ভব না। কেন সম্ভব না আমরা সবাই জানি। যাই হোক, এবার দেখি, কয়েকদিন আগে একটা রাজনীতি অর্থনীতি বিষয়ক একটা সেমিনার হয়ে গেল। ওই সেমিনারে অনেক নামি দামি বক্তারা নানান ধরনের কথা বলছেন। তার মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোকে এতই অকার্যকর করে দেওয়া হয়েছে যে দেশে কোনো দিন পরিবর্তন এলে এগুলি ঠিকঠাক করার কাজ ৫৩ বছরেও শেষ করা যাবে না। ব্যাংক এখন ভঙ্গুর, এ খাতে নিয়মনীতি কি করা হচ্ছে দুর্নীতির প্রয়োজনে। ওখানে ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও গোষ্ঠীর কুপ্রভাব বেশি বেড়ে গেছে। নাগরিকদের দুর্ভাগ্য যে এগুলি মোকাবেলা করার জন্য রাজনৈতিক জবাবদিহিতার অবস্থা দেশে নেই। আচ্ছা, ওখানে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান। উনি বলছেন, উন্নয়নকে প্রাধান্য দিয়ে গণতন্ত্রকে প্রাধান্য দিতে চায় না ক্ষমতাসীন গোষ্ঠী। উন্নয়নের অর্থায়ন ঋণ নির্ভর হয়ে যাওয়া, উন্নয়নের খরচের চরম অদক্ষতা ও বহুগুণ বেড়ে যাওয়া, সার্বিকভাবে জবাবদিহিতে ধস নামা দেশের বর্তমান অবস্থার জন্য দায়ী। ব্যাংক খাতে নীতি পদক্ষেপ নেওয়াই হচ্ছে দুর্নীতির প্রয়োজনে। আর একটা দুর্নীতি করার জন্য নতুন নীতি তৈরি হচ্ছে। যশোরে হাইটেক পার্ক করা হয়েছে, তা ব্যবহৃত হচ্ছে কমিউনিটি সেন্টার হিসেবে। অদক্ষ অর্থনৈতিক শাসনের পরিণতি জায়গাটি নিয়ে কথা বলা দরকার। আমার মতে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে একটি অগ্রহণযোগ্য, অনৈতিক ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার পরিপন্থী ভবিষ্যতের দিকে। ওখানে ছিলেন আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল বলছেন, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়া এসব দেশের জনগণও তাদের সরকারকে পছন্দ করে না, তারপরেও তারা ক্ষমতায় আছে। তিনি প্রশ্ন করেন, ভুয়া নির্বাচন, অর্থ পাচার, গায়েবী মামলা এগুলোও কি সরকারের রূপকল্পে ছিল? ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজ, উনি
নেটে যুক্ত হয়ে উনি বলেন, দেশে 3টি সাজানো সংসদ নির্বাচন হয়েছে আর ক্রমাগতভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাবেক সচিব আলী ইমাম মজুমদার উনি বলছেন, বছরে 4বার বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুতের ভর্তুকির 81% ক্যাপাসিটি চার্জ। ভর্তুকির 81% ক্যাপাসিটি চার্জ। অদক্ষতা আর দুর্নীতির কারণে এটা দিতে হচ্ছে। বিদ্যুৎ নিয়ে একটু কথা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,126 মেগাওয়াট, এর মধ্যে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড করা হয়েছে। তাহলে কি হচ্ছে, প্রায় 11,000 মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র বসে আছে। এই কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জ পাচ্ছে। 2009 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত মোট 1,04,996 কোটি টাকা দেশের বেসরকারি ও ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলিকে ক্যাপাসিটি চার্জ হিসাবে পরিশোধ করতে হয়েছে। 1,04,926 কোটি টাকা খামাখা। এটা আপনার আমার টাকা যাচ্ছে অলিগারদের পকেটে, কিন্তু কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। সরকার সে রাস্তা বন্ধ করে আগে ইনডেমনিটি দিয়ে রেখেছে, কোনো কিছু করা যাবে না। যাই হোক, এখন দেখি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উনি গতকাল 6 তারিখে বলতেছিলেন, দেশে লোডশেডিংয়ের অবস্থা আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আমি মনে করি আগের চেয়ে ভালো অবস্থায় আছি। আজ দেখবেন জিরো লোডশেডিং। তো এই নসরুল হামিদ যখন এই কথাটা বলছিলেন, জিরো লোডশেডিংয়ের কথা, ঠিক সেই সময় ফেনী সরকারি কলেজে অনার্স 3য় বর্ষের পরীক্ষা চলতেছিল। ছেলেরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে। হতে পারে কলেজ কর্তৃপক্ষ মেন সুইচ অফ করে রাখছে। আজকে এই 7 তারিখে বেলা 12:30টায় আমি যখন এটা লিখছি, এখনও লোডশেডিং আছে, লোডশেডিং চলছে। নিশ্চয়ই চেতনা বিরোধী কোনো রাজাকারের বাচ্চা বিদ্যুৎ বন্ধ রেখেছে। মন্ত্রী মহা বাহাদুর তো আর মিথ্যা কথা বলবেন না। যাক, একটু দেশের ভিতরের খবর দেখি। ময়মনসিংহের যুব মহিলা লীগ নেত্রী রানী ইসলাম তার আপত্তিকর ভিডিও ভাইরাল করার জন্য সে দায়ী করছে তার সিনিয়র নেত্রী স্বপ্না খন্দকার এবং আরও 6 জনকে দিয়ে যে একটা কোর্টে কেস করছে তাদের বিরুদ্ধে। এই রানী ইসলাম অভিযোগ করছে, আমার নেত্রী স্বপ্না খন্দকার ও তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক আমাকে বাধ্য করে এই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র প্রতারণার শিকার। রাজনীতির আড়ালে এই ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোকজনকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা। লীগের নেতা নেত্রী কি চিজ রে বাবা, নিজ দলের লোককে রেহাই দেয় না। দেখ, এই চট্টগ্রামে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি পতাকা হাতে পদযাত্রা করতে বেরোয় ছাত্রলীগ। এখন পতাকা হাতে নিলেই হবে, ক্রিস হেলমেট চাপাতি ছাড়া ছাত্রলীগ তো বড্ড মেমানা। তা শান্তি মিছিলই হোক আর অশান্তি মিছিলই হোক, এগুলো তো তাদের হাতে থাকতেই হবে। আর এখন প্রতিপক্ষ কেউ না থাকায় এই সুযোগ পেলেই নিজেরাই দুপক্ষে মারামারি করে এই পুরানো অভ্যাসটা ঝালিয়ে নিচ্ছে। তো এই মহাসিন কলেজের সামনে লেগে যায় দুপক্ষের, বেশ কিছু আহত এই হসপিটালে। সম্পত্তি বৃদ্ধিতে
আমাদের মন্ত্রী এমপি সাহেবরা সব মৎস্য ব্যবসা করে তাদের সম্পত্তি সব কয়েকগুণ করে বৃদ্ধি হয়। তো এদের দেখা দেখি উপজেলা চেয়ারম্যানরা এরাও কি বসে বসে আঙুল চুষবে নাকি? এরাও কাজে নামে গেছে। চেয়ারম্যানের 4200% পর্যন্ত বেশি সম্পদ বৃদ্ধি হয়েছে, এই খবর বের করে আনছে টিআইবি। প্রথম ধাপের যে হচ্ছে কত 152 সিট মনে হয়, এদের এই প্রার্থীদের মধ্যে 23.41% প্রার্থী ঋণ রয়েছে। সবচেয়ে বেশি ঋণ রয়েছে 1528 কোটি টাকা সিলেটের বিশ্বনাথ চেয়ারম্যান প্রার্থী। মাশাল্লাহ, ঋণের টাকায় বিলিয়ে বিলিয়ে নির্বাচনে জিতে এসে আরও তো কামাইতে পারবেন, হতে পারবেন সম্মানিত ঋণ খেলাপি। দেখ, শিক্ষাঙ্গন, এই শিক্ষাঙ্গনে জনহরানির মড়ক চলছে। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি, কোথাও ছাত্রী তার শিক্ষকের হাতে নিরাপদ নয়। প্রতিদিন এই ধরনের খবর আমাদের হজম করতে হচ্ছে। এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তার এক ছাত্রীকে নিয়ে সন্ধ্যাবেলায় আমবাগান এলাকায় নিয়ে গিয়ে ওই প্র্যাকটিক্যাল পড়ায় গাউন শেখাচ্ছিল। দুষ্ট ছেলেরা হাতে নাতে ধরে ফেলছে। দেখ, একটু দেশের বাইরে যাই। নেপাল, মালদ্বীপ, বাংলাদেশের মতো ভারতীয় দাদাগিরির বিরুদ্ধে এবার শ্রীলঙ্কানরা। উই আর নট এ স্লেভ অফ ইন্ডিয়ান হেজিমনি, একজন প্রতিবাদকারী বলতেছিলেন। ভারত বিরোধী প্লাকার্ড হাতে হাজার হাজার শ্রীলঙ্কার রাস্তায় নেমেছে। অখণ্ড ভারত নেভার এক্সিস্টেড ইন হিস্ট্রি অ্যান্ড ইট উইল নেভার বি। কিন্তু আমাদের সরকারি কিংবা বিরোধী দুর্নীতিপরায়ণ পলিটিশিয়ান কেউ ক্ষমতা থাকার জন্য আর কেউ ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, সাংবাদিকদের বলতেছিলেন এক প্রতিবাদকারী। ভারতের ভুল রাজনৈতিক কারণে প্রতিবেশীদের শুধু ঘৃণাই তারা অর্জন করেছে। ঢাকায় 7 তারিখ ভোট হয়ে গেল 3rd ফেজের। মোদির ডান হাত অমিত শাহ পুনর্নির্বাচিত হয়ে আসবে, হয়তো আসবে গান্ধীনগর থেকে। ওদিকে আসামের ধুবড়িতে নির্ধারণ হয়ে আসবেন বদরুদ্দিন আজমলের ভাগ্য কী হবে ওই নির্ধারিত হবে। আজমল ইজ অ্যামং দ্য 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড, এটা রিপোর্ট আর কি। বেশ ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তিনি। 60-এর দশকে তার বাবা মুম্বাইতে পারফিউম ব্যবসা শুরু করেছিলেন। আজমল ব্র্যান্ড পারফিউম মিডল ইস্টে খুবই পরিচিত না। যাই হোক, মিস্টার আজমল আসামে যখন মুসলিমদের ফরেনার, ইলিগাল এই তো বলা শুরু হলো, সেই সময় 2005 সালে উনি আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নামে মুসলিমদের অধিকার নিয়ে লড়াই করার জন্য একটা পার্টি গঠন করেন। গত 3 বার তিনি ধুবড়ি থেকেই নির্বাচিত হয়ে আসছেন, এবারও হয়তো তিনি আসছেন। যাই হোক, এটা আসাদ চৌধুরীর কবিতা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যিই মানুষ ছিলাম, এখন আছি অল্প। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন দেশের শিক্ষাঙ্গন উত্তাল হয়ে উঠছে। এই উত্তাল ঢেউকে বলা হচ্ছে ফ্রম দ্য রিভার টু দ্য সি। পুলিশও কিছু কিছু জায়গায় শক্তি প্রদর্শন করছে। এর প্রেক্ষিতে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, তারা আকলু, সংক্ষেপে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, আকলু, ACLU, কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, মানে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট যারা,
ইনচার্জ যারা প্রধানদের জন্য একটা ওপেন চিঠি প্রকাশ করছে। চিঠি এইভাবে শুরু করছে: ডিয়ার কলেজ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস, we understand that as a leader of your campus communities, it can be extraordinarily difficult to navigate the pressures you face from politicians, donors, the faculty, and the student alike. আমরা বুঝতে পারছি আপনারা রাজনীতিবিদ, ডোনার, ফ্যাকাল্টি এবং ছাত্রদের চাপের মুখে ক্যাম্পাসকে সঠিক পথে পরিচালনা করার জন্য অতিরিক্ত বাধার সম্মুখীন হচ্ছেন। It is essential that you not sacrifice principle of academic freedom and free space. You not sacrifice principle of academic freedom and free speech that are core to the educational mission of your respected institution. শতাব্দী ধরে রক্ষিত ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টু রেসপেক্ট ফ্রি স্পেস রাইটস, এই যে ধারা, এটাকে ধরে রাখতে 5টা বেসিক গাইডলাইন দিয়েছে আঁকলো। ওনাদের হয়তো বিরক্ত করছি, তবে একটু পড়ি। 1 number, school must not single out particular viewpoint of censorship, discipline and disproportionate punishment. দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে কথা বলা অথবা গাজাতে ইসরায়েলি বাহিনীর নির্মমতার বিরুদ্ধে জেগে ওঠা নিষিদ্ধ অথবা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না। ইউনিভার্সিটি সবসময় ফ্রি স্পিচ প্রিন্সিপালকে সম্মান করে। আউটসাইড দ্য ক্লাসরুম, including on social media, students and professors must be free to express even the most controversial political opinion without fear of discipline or censure. Number 2, school must protect students from discriminatory harassment and violence. Anti-Semitic না হয়েও কেউ ইসরায়েলের নিন্দা করতে পারে, আবার অ্যান্টি মুসলিম না হয়েও ইসরায়েলকে সাপোর্ট করে হামাসের কার্যকলাপকে নিন্দা করতে পারে। এটাই হচ্ছে। আর স্কুলকে এই অভিমতকে প্রোটেক্ট করতে হবে। 3 number, schools can announce and enforce responsible content neutral protest policies, but they must leave ample room for students to express themselves. বিরোধিতা করার বিষয়গুলি, ইউনিভার্সিটির পলিসি কি বিরোধিতার ব্যাপারে, এটা তারা প্রচার করতে পারে, কিন্তু ছাত্রদের বলার জায়গা রাখতে হবে এখানে। Number 4, school must recognize that armed police on campus can endanger students and are a measure of last resort. এটা দেখা গেছে যে ক্যাম্পাসে পুলিশ গেলে আরও সে কখনো সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও বেড়ে যায় সব জায়গায়, সব দেশে। 5 number, school must resist the pressure placed on them by politicians seeking to exploit campus tension. ঠিকই আছে, ক্যাম্পাস টেনশনের জন্য প্রেশার তো আছেই, স্কুল সেগুলোকে রেজিস্ট করতে হবে। লাস্টে বলতেছে, উই আর্গিউ টু ডিফেন্ড দ্য ইউনিভার্সিটিজ কোর মিশন অফ এনকারেজিং ডিবেট, ফস্টারিং ডিসেন্ট and preparing the future leaders of your pluralistic society to tolerate even profound differences of opinion. এখান থেকেই ভবিষ্যৎ নেতা বেরিয়ে আসবে। অতএব তাদের স্পিচকে শ্রদ্ধা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। এটা মূল্যবান কথা, ক্যানট বি প্রহিবিটেড অর পানিশড, ক্যানট বি প্রহিবিটেড অর পানিশড। এইরকম কথা বলার কোনো সুশীল অবশিষ্ট আছে আমাদের সমাজে? শিক্ষাঙ্গনে কথা বলার নিয়ে
অধ্যাপক আসিফ নজরুল, উনি একটা কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 জনকে শাস্তি দেওয়া হয়েছে শুধু কথা বলার অপরাধে, 12 জন শিক্ষক। আর সাদা দল থেকে এখন কেউ নির্বাচন করার সাহস পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি। আগে হাইকোর্টে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়েও কথা বলা যেত। 17 বছরে শতাধিক বিচারপতি নিয়োগ পেয়েছেন, এখন ছাত্র সংগঠন থেকে সম্বর্ধনাও পাচ্ছেন বিচারপতি। আমরা কি কিছু বলতে পারছি? আসিফ নজরুলের জিজ্ঞাসা। এই হলো আমাদের দেশের পার্থক্য। যাই হোক, শেষ করি। শুভঙ্করের আমার একটি যোগ। নতুন বিয়ে করেছে কেবলকান্ত, বাসর রাতে বউ নিয়ে শুয়ে আছে তো শুয়েই আছে। তো স্বামীকে চুপচাপ শুয়ে থাকতে দেখে স্ত্রী বলল, কি ব্যাপার, চুপ করে শুয়ে আছো যে, কিছু করো। কেবলাকান্ত বলছে, আমি কি করব, আমি তো কিছু জানি না। তো স্ত্রী বলছে, ঠিক আছে, আমি যা করি তুমিও তাই করো। এরপর স্ত্রী তার কাপড় চোপড় খুলে শুয়ে পড়ল। তার দেখা দেখি কেবলাকান্ত নিজের কাপড় চোপড় খুলে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর স্ত্রী বলছে, কি এখনো শুয়ে রইলে যে? খোলার পরে বলছে, এখনো শুয়ে রইলে যে? কেবলাকান্ত আবারও বলতেছে, তো আমি এখন কি করব? স্ত্রী রেগে মেগে বলতেছে, তুমি বাইরে থেকে 2 জন পুরুষ ডেকে আনো, একজন তোমার জন্য আর একজন আমার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।